আসসালামু আলাইকুম। গল্প প্রেম তৃষা, লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব ৪৫। তানার অফিস রুমের চেয়ারে বসে আছে প্রেম, হাতে একটা মার্বেল পাথরের অ্যান্টিক জিনিস। দেয়ালে মানচিত্রের দিকে তাকিয়ে আছে সে এক ধ্যানে। হাতের সেই গোল পাথরটিকে বলের মতো করে ঘুরিয়ে চলছে। হঠাৎ তার ধ্যান ভাঙতেই সে সামনে বসে থাকা লোকটিকে বলল, সব কেমন রহস্যময়, তাই না? এই মনে হচ্ছে সব শেষ, আবার মনে হচ্ছে সব শুরু। সামনে বসে থাকা লোকটি গুরু গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে আছে তার পানে। তারপর বলল, প্রেম নেওয়াজ, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আমরা এত বড় একজন সাইকো কিলারকে কখনোই ধরতে পারতাম না। আমি আসলেই কৃতজ্ঞ, কারণ আপনার জায়গায় অন্য কেউ থাকলে এত বড় রিস্ক নিয়ে এই কাজ ভুলেও করতো না। প্রেম উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। দূরে মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। সে ওই পাহাড়ের দিকে তাকিয়ে কি যেন ভাবল। হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ কানে আসতেই দরজার দিকে তাকালো। সেদিকে এগিয়ে যেতেই পেছন থেকে একটা ডাক এলো, আপনাকে দেখলে সাইকো আরো বেশি উত্তেজিত হয়ে যেতে পারে। প্রেম পেছনে তাকিয়ে বলল, আমার কিচ্ছু হবে না। আদিত্য শাকাওয়াত। প্রেম সেল নাম্বার ১০৬-এর সামনে যেতেই কেমন যেন বুকের ভেতরে মুসড় দিল। ফুফু হেতিজা কেঁদেই যাচ্ছেন। প্রেমকে দেখে দৌড়ে এসে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে বললেন, বাবা, আমার ছেলেকে বাঁচাও, তার বদলে আমায় ফাঁসি দাও। আমার ছেলে জেলে বন্দি, আমায় জেলে বন্দি করো। মা হিসেবে আমি এত সব সহ্য করতে পারবো না। প্রেম পেছন দিকে তাকাতেই আদিত্য চোখের ইশারা দিল দুইজন মহিলা পুলিশকে। তারা হেতিজাকে ধরে উঠিয়ে বলল, জলদি রুমে চলুন, আপনার এখনো জবানবন্দি দেওয়া বাকি। হেতিজার দস্তদস্তির সঙ্গে পারা মুশকিল, তবুও মহিলা দুইজন তাকে টানাটানি করে অন্য রুমে নিয়ে গেল। প্রেম সেলের কাছে যেতেই দেখলো সেখানে প্রত্যুষ আহাজারি করছে, বারবার বলছে তাকে যেন বের করা হয়, মুক্তি দেওয়া হয়। ওদিকে যে তিথি তার অপেক্ষায়, তাকে বিরিয়ানি করে না খাওয়ালে সে রাগ করবে, চলে যাবে অনেক দূরে, আর কখনোই ফিরে আসবে না। প্রেম কিছুক্ষণ পায়ের দিকে তাকিয়ে অতীতের এক ঝলক দেখতে পেল। আজও তার সেই দিনের কথা মনে পড়ে। হয়তো আজকের প্রত্যুষের এই করুণ পরিস্থিতির জন্য সেও কম দায়ী নয়। প্রেম নিঃশ্বাস ছেড়ে ছেলে হাত রাখলো ও পাশে। প্রত্যুষ চিৎকার চেঁচামেচি করছে, ধাক্কাধাক্কি করছে, তবে প্রেমের মস্তিষ্ক এখন অন্য কিছু ভাবছে। ভাবছে আজ থেকে অনেকগুলো বছর আগের কথা। প্রত্যুষ আর প্রেমের তখন একেবারেই কম বয়স। গলায় গলায় কত খাতির তাদের। তবে হঠাৎ করেই প্রেম যখন বাবার পরকীয়ার কথা জানতে পারল, ঠিক তখনও ততটা ভেঙে যায়নি যতটা ভেঙে গিয়েছিল। প্রত্যুষ বাবার সেই বিষয় সম্পর্কে জানতো, কিন্তু তাকে বলেনি, আড়াল করেছিল। সে আমায় বলতে পারতো একবার, বাবা আর রাফাকে নাকি সে আরো অনেকবার বাড়িতে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। একবার বললে কি হতো, সেই ঘটনা নিয়ে ওই যে প্রেম আর প্রত্যুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, সেই সম্পর্ক আজও ঠিক হলো কই? ঝামেলা ঠিক হয় না, চলতেই থাকে। সেই ঘটনার ২ বছরের মাথায় সব ঝামেলা দদ্দ ভুলে এক রাতে প্রত্যুষ এসেছিল প্রেমের কাছে নিজের বিপদ নিয়ে। সেদিন প্রেমের ইচ্ছে হয়নি প্রত্যুষের কথা শোনার। সেদিন রাতেই অস্ট্রেলিয়ার ফ্লাইট ছিল প্রেমের। সে চলে যায়, একবারও জানতে আগ্রহী হয়নি প্রত্যুষ অবাকার মতো কেন তার কাছে ছুটে এসেছিল। সেদিন একবার যদি শুনতে চাইতো। ৬ মাস পর দেশে ফিরে
প্রেমার মুখ থেকে টুকটাক কিছু কথা অবশ্যই শুনতে পাই প্রেম। প্রেম অনেক আগ থেকেই জানতো তিথি নামক মেয়েটিকে প্রত্যুষ ভালোবাসে। এমনকি প্রেম নয়, বরং নেওয়াজ বাড়ির সবাই জানতো দুজনের সম্পর্কের কথা। কতবার এই বাড়িতে এসেছে ওই মেয়ে। প্রেমকে জানাই তিথির অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। মাঝে নাকি প্রত্যুষ একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এখন সে স্বাভাবিক আছে। অস্ট্রেলিয়া যাওয়ার রাতে ওই বিষয়ে সাহায্য চাইতেই প্রত্যুষ ছুটে এসেছিল। তখন অবশ্য এসব শুনে প্রেমের অনেক খারাপ লেগেছিল। কারণ অস্ট্রেলিয়ায় যাওয়ার পরও প্রত্যুষ প্রেমকে অনেকবার কল করেছিল। তবে জিদে অভিমানে কল ধরেনি সে। অনেকবার ধরতে গিয়েও ধরা হয়নি। কেন যে ধরল না? বাংলাদেশ আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল। প্রত্যুষকে স্বাভাবিকই মনে হচ্ছিল। তবে পড়ালেখা নিয়ে ব্যস্ততাই থাকতো। তাই কখনো প্রেমের পুরনো বিষয়গুলো নিয়ে কথা তোলাই হয়নি। অনেকবার চেয়েছিল, তবে ততক্ষণে দেখা গেল প্রত্যুষ তার থেকে দূরত্বে চলে গেছে। এখন যে আপনার থেকে দূরত্ব বজায় রাখে, তার সঙ্গে তো আলগা খাতির জমে না, আর করাও ঠিক না। আদি হঠাৎ প্রেমের পাশে দাঁড়িয়ে বলল, একটু আগেই প্রত্যুষের আস্তানার খোঁজ পাওয়া গেছে, তল্লাশি চলছে, আমিও বের হব, তুমি যাবে? কিসের আস্তানা? এই যে তোমার ভাই কক্সবাজার আসার পর কোন রুমে থেকেছে, কোথায় বসে এত সব বুদ্ধি এঁটেছে। ও আচ্ছা, তবে আমি এখন যাব না। আমার আগে তিশার সঙ্গে দেখা করতে হবে। হাসপাতাল থেকে সিমলার কল এসেছিল, জ্ঞান ফিরেছে তিশার। আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গে যাই। জিজ্ঞাসাবাদ কত বাকি? থানার বাইরে সিদ্দিক নেওয়াজ দাঁড়িয়ে। সে প্রেমকে দেখে কিছু বলল না। তবে প্রেম জানে দাদু এসব সহ্য করতে পারছে না, কষ্ট পাচ্ছে। তবে মুখে কখনো বলবে না। সে প্রেমাকে দাদুর সঙ্গে থাকতে বলে হাসপাতালে চলে গেল। ইন্টেলিজেন্স অফিসার আদিত্য সাকাওয়াতও তার বাইকের পেছনে উঠে বসল। তারা অনেক কিছু জানে, আবার অনেক কিছু অজানা। রহস্যের বেড়াজাল এখনো ধরে আছে তাদেরকে। এক এক করে সবটা এখনো উন্মোচন করতে হবে। সাইকোকে তো খুঁজে পাওয়া গেছে, তবে তার প্রাক্তন, যার জন্য এতদূর আসা, তার এত সব করা, সেই তিথিকে কোথায় আছে তাকে তো এখনো জানা বাকি। হাসপাতালের সাদা চাদর আর জীবাণুনাশকের গন্ধ মেশানো পরিবেশে তৃষা শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, শরীরটাই দুর্বলতার ছাপ স্পষ্ট। ডান হাতের শিরায় স্যালাইনের সূক্ষ্ম নল। বেডের পাশের চেয়ারটায় বিষণ্ণ মুখে বসে আছে তৃষার বান্ধবী শিমলা। তার চোখে মুখে উদ্বেগ। একটু দূরে জানালার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে অঙ্কুর। ঠিক তখনই দরজায় মৃদু শব্দ হলো। শিমলা তাকালো। আরে প্রেম ভাই, আসুন। প্রেম এগিয়ে এলো। প্রেমের সঙ্গে আদিত্যও আছে। প্রেম এসেই তৃষার বেডের কিনারায় সাবধানে বসলো। আদিত্য তার হাতের ফলের ঝুড়িটা রাখলো টেবিলের উপর। প্রেম হাসি মুখে কাছে গেছতেই পিট পিট করে চাইতে তাকা তৃষার ক্লান্ত চোখ দুটি তার দিকে স্থির হলো। কেমন লাগছে এখন? প্রেম স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলো। কথা বলতে গিয়েও যেন পারল না তৃষা। সে শুধু প্রেমকে দেখে মৃদু হাসার চেষ্টা করলো। প্রেম তার ডান হাতটা, যেটাই স্যালাইন চলছে না, নিজের উষ্ণ হাতের মুঠোয় আলতো করে ধরল। চিন্তা করো না, একদম ঠিক হয়ে যাবে। আর বিপদ নেই, তুমি নিরাপদ। তৃষা চোখ বন্ধ করে সম্মতি জানালো। চোখ খোলার সঙ্গে সঙ্গেই তার দৃষ্টি সরাসরি চলে গেল প্রেমের সাথে দরজায় দাঁড়ানো মানুষটার দিকে। তৃষার শরীর মুহূর্তেই যেন হিম হয়ে গেল। তার পিটপিটে চোখে এক লহমায় আতঙ্কের ছায়া নেমে এলো। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল, যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে।
এই তো সেই মুখ, সেই পরিচিত চিবুক। তীক্ষ্ণ চোখে তাকেই তো দেখছে। সে ফ্যাঁসফ্যাঁসে গলায় ফিসফিস করে উঠল, উনি আমায় মারতে এসেছে। প্রেম হতভম্ব। তৃষার হাতটা তার মুঠোয় নিতেই কাঁপুনি শুরু করেছে। রক্ত যেন শীতল স্রোত হয়ে বইছে। কি হলো তৃষা? উনি তোমাকে বাঁচিয়েছে। একটু শান্ত হও, সব বলছি। প্রেম দ্রুত তার দিকে ঝুঁকল। জানি তোমার মনে অনেক প্রশ্ন। জানো এখন কয়টা বাজে? টানা কতগুলো ঘন্টা তুমি বেহুশ ছিলে তা জানো? কিছু জানি না আমি। কেবল জানতে চাই আপনিও কি এসবের সঙ্গে জড়িত? রাত হলেই কোথায় বের হন আপনি? কার সঙ্গে দেখা করেন? কি লুকাচ্ছেন? আপনি এই লোক প্রত্যুষ সবাই একত্রে জড়িত নন তো? কুল তৃষা, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। বিচলিত হবে না প্লিজ। শরীরে কি অবস্থা দেখেছো? প্রেম একটা নিঃশ্বাস ছেড়ে তৃষার দিকে তাকায়, তারপর নিজেকে শান্ত করে বলতে শুরু করলো। কক্সবাজারে যেদিন প্রথম আসি, সেদিন থেকেই তোমার সঙ্গে এত সব ঘটনা ঘটা শুরু হয়। মনে আছে রুম নাম্বার 102-এ কি ঘটেছিল? সেই ঘটনা আমি বারবার বুঝিয়েছিলাম এইসব তোমার ভ্রম, তবে বস্তুত সেই সব আসলেই সত্য ছিল। ওই দিন তুমি যখন করিডোরে বাঁচার জন্য হাতড়ে বেড়াচ্ছিলে, ঠিক তখন শেষবারের মতো যেই ছায়ামূর্তি দেখেছিলে তা ছিল ইন্টেলিজেন্স অফিসার আদিত্য সাখাওয়াতের ছায়া। সে তোমাকে মারতে নয়, বরং বাঁচাতে এসেছিল। কিন্তু সে তোমার কাছে পৌঁছানোর আগেই তুমি ফারাজ এলাহির রুমে যাও। তাই সে আর তোমার কাছে আসেনি। তবে 102 নম্বর রুমে তুমি যাকে দেখেছিলে সে ছিল প্রত্যুষ দেওয়ান, আসল কালপ্রিট। ওই দিন সে তোমায় মারতে চাইলে অবশ্যই মারতে পারতো, তবে ইচ্ছে করেই ছেড়ে দিয়েছিল। কেন জানো? কারণ সে ভয় দেখিয়ে মারতে বেশি পছন্দ করে। সেদিন তোমার কাছে আমি পৌঁছানোর আগেই আমার কাছে অফিসার আদিত্য সাখাওয়াত পৌঁছায়। তার থেকে যা জানতে পারি তা জেনে আসলেই আমি অনেক অবাক হই। এই সাইকোর এই পর্যন্ত করা সব কটা খুনের বায়োডাটা আমার সামনে সে উপস্থাপন করেন। একই ধরনের খুন, আর খুনের আগে সে শিকারের ছবি তুলে দেওয়ালে লাগিয়ে যায় অগ্রিম। সেদিন ওই রুমের দেওয়ালে তোমার ছবি টাঙানো ছিল, আর এমন কিছু ছবি যা একেবারে কাছ থেকে তোলা ব্যক্তি ছাড়া আর কারো হওয়া সম্ভব না। দেয়ালে ছবির পাশে পরবর্তী শব্দটা বড় করে লিখে রাখা ছিল। আমি হোটেল ম্যানেজমেন্টকে বিষয়টি জানাতে বললাম। আদিত্য সাখাওয়াত আমায় নিষেধ করেন, বলেন বিষয়টা গোপনে সামলে নিলেই অন্য বুদ্ধিতে সাইকোকে ধরা যাবে। কোনো বিশৃঙ্খলা যাতে মানুষের মনে তৈরি না হয়, তাই ওই 102 নম্বর কক্ষে গোটা কাহিনীকে কাল্পনিক বলে চালিয়ে দেওয়া হয়। তোমার কাছেও এমনভাবে উপস্থাপন করতে বলা হয় যাতে করে তুমি ভাবতে পারো ওইসব তোমার ভ্রম। কারণ বিষয়টা জানাজানি হলে কাজের কাজ তখন কিছুই হতো না, বরঞ্চ সব উল্টোপাল্টা হয়ে যেত। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি রাত করে কোথায় যেতেন? ওই দিন ওই জঙ্গলে আপনি এমনি এমনি তো আর আমার পেছনে আসেননি। আপনি আগ থেকে সব জানতেন, তাই না? কিছুটা জানা, কিছুটা আবার অজানা বলতে পারো। মনে আছে যেদিন আমরা সমুদ্রের তীরে সবাই মিলে সময় কাটিয়েছিলাম? সেদিন শেষবেলায় তোমায় একটা চিঠি দেওয়া হয় যেখানে হুমকি দেওয়া কথা লেখা ছিল। ওই চিঠি কিন্তু তোমায় ইচ্ছে করেই প্রত্যুষ ওই সময় পাঠায় যখন তোমার কাছে আমি ছিলাম না। তবে আমি তখন পাশে না থাকলেও তোমার নিরাপত্তার দায়িত্বে আইনের লোকেরা ছিল। প্রতিনিয়ত তারা তোমায় নজরে রাখছিল। ওই সময়ও তুমি কক্সবাজারের ভিড়ে যেই হুডি পরা লোকটিকে দেখেছো তা হচ্ছে এই আদিত্য সাখাওয়াত। উনি তোমার যাতে বিপদ না হয় তাই নজরে রাখছিলেন। তবে একসময় সে আমি দুজনেই বুঝতে পারি
তুমি মূলত তাকেই অপরাধী হিসেবে ধরে নিয়েছিলে। এটা নিয়েও কম সমস্যা ছিল না আমার। তবুও আদিত্যের কথায় তখনও আমি চুপ হয়ে যাই। সে কেবল একটা কথাই বলেছিল, যা হচ্ছে হতে দাও। এভাবেই আসল খুনির কাছে জলদি পৌঁছাতে পারবো। ওই দিন সারা রাত ঘুমাতে পারিনি। তারপর ভোরে বিরাট এক দাদার সমাধান করতে সকাল সকাল আদিত্যের কাছে ছুটে যাই। তবে কথা শেষ করে উঠতেই আদিত্যের কাছে খবর আসে, তুমি নাকি ঝাউবনের দিকে যাচ্ছ। আমি কিছুতেই তোমাকে একা ছাড়তে পারি না। আমার সঙ্গে সেখানে আরো 2জন অফিসার ছিল। সেই দিনও তুমি খুনির হাত থেকে বেঁচে যাও। দেয়ালে সেদিন তোমার ছবি দেখে আমি আরো নিশ্চিত হয়ে যাই কি হতে চলেছে। এবার বলি, রাতে কি কারণে ঘুমাতে পারিনি। ওই দিন বেশ কিছুক্ষণ আদিত্যের সঙ্গে কথা হয়। কথায় কথায় বলি, প্রত্যুষও এই পজিশনে জব করেন। তারা একে অপরকে চেনে নাকি? কারণ আমি যতটুকু জানি, প্রত্যুষ মিশনে চলে গিয়েছিল। সেখান থেকে সবচেয়ে বড় সত্য সামনে আসে। জানতে পারি প্রত্যুষকে কিছুদিন আগেই নাকি চাকরি থেকে বিতাড়িত করে, আর তার জায়গায় আসে আদিত্য। সেদিন রাতে হাতিজা ফুফুকে জিজ্ঞেস করি পুনরায় প্রত্যুষের বিষয়ে। সে জানায় প্রত্যুষ নাকি মিশনে আছে। বিষয়টা শুনে খটকা লাগে। আদিত্য আরও জানায় প্রত্যুষকে অনেকদিন ধরে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল। সে নাকি ডিউটি ঠিক করে করতো না, বিশেষ করে রাতের। তবুও মাথায় একবারও আসেনি প্রত্যুষ হয়ে যে খুনি। তবে খুনির প্রমাণ রাখার ধরন দেখে আন্দাজ তো করেছিলাম সে খুবই কাজের। কারণ বেশিরভাগ জিনিসই আমার নকল করা। এই ধরো, আমার পারফিউম, আমার মতো হুডি, এমনকি আমার পছন্দের গানও। আমার রুমের দেওয়ালে আমি ট্রাভেল করা বিভিন্ন ছবি লাগিয়ে রাখি। খুনিও একইভাবে তাই করলো। এত খটকা লাগলো। তোমার কাছে বিকেলে একটা পার্সেল এসেছিল, তাই না? চুল পুতুল রাখা ছিল। ওই পার্সেল যখন লোক এসে তোমার রুমে পৌঁছে দেওয়ার জন্য রুমের দরজার সামনে এসে যখন দাঁড়িয়েছিল, তখন আমিও রুমে ঢুকতে নিয়েছিলাম। লোকটাকে আমার রুমের সামনে দাঁড়াতেই জিজ্ঞেস করলাম, হাতে কি? সে বলল, পার্সেল আছে ম্যামের জন্য। পার্সেলটা আমি আগে হাতে নিই। বাক্সের উপরে একটা কাগজে লেখা ছিল, করিডোরে মাঝরাতে দেখা হচ্ছে সুইটহার্ট, প্রেম বলছি। ওই চিরকুট পরে বুঝতে বাকি রইল না খুনি আমার নাম ব্যবহার করে আমায় খারাপ বানিয়ে তোমার কাছে পৌঁছাতে চাইছে। তাই পার্সেলের উপর থেকে চিঠি সরিয়ে নিজের কাছে রেখে সরাসরি নিচে চলে যায়। আদিত্যকে বিষয়টা জানাতেই সে বলল, তৃষা তোমাকে যত বেশি সন্দেহ করবে ততই কাজ সহজ হয়ে যাবে। তাই আমিও ঠিক তেমনভাবেই নিজেকে তোমার সামনে উপস্থিত করি, যাতে তুমি আমাকেই সন্দেহ করো। সব কিছুর হিসাব তোমার কাছে গলমিল পাকিয়ে যায়। আমি যদিও তোমাকে নিয়ে রিস্ক নিতে চাইনি, কিন্তু কতগুলো মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে ভাবতেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। আমি ভালো করেই জানতাম তুমি আমায় সন্দেহ করছো। আমি হুট করেই কই যাই কি করি জানার তোমার খুব আগ্রহ। তাই মাঝরাতে আমি ঘর থেকে বের হয়ে যাই, যাতে করে তুমি আমায় অনুসরণ করো, সন্দেহের বশে আমায় ফলো করো। যা চেয়েছিলাম ওদিকে তুমি আমার পেছনে আসো। খুনি ভেবে বসে তার ফাঁদে তুমি পা দিয়েছ। আমি মোড় ঘুরে একটা রুমে ঢুকতেই খুনি তোমায় জিম্মি করে। ভাগ্যিস তোমার উপরে নজর রাখা হয়েছিল, তবুও সময় মতো তোমার কাছে পৌঁছাতে পারিনি। তার খেসারত আমায় আজীবন ভুগিয়ে যাবে। কি অবস্থা করেছে ওই জানোয়ার তোমার। প্রেমের চোখের কোণে তখন জল। তৃষাও নিজেকে সামলাতে পারেনি। সে উঠে বসার চেষ্টা করে। শরীরে এত ব্যথা, এত যন্ত্রণা হচ্ছে, তবুও চেষ্টা করে প্রেমকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার। সে প্রেমকে বুকে জড়িয়ে ধরতেই প্রেম তৃষাকে বলল, কখনো কল্পনা করতে পারিনি
প্রত্যুষ এই কাজ করবে? আজ পর্যন্ত কতগুলো মেয়ের প্রাণ নিয়েছে সে, কি নির্মমভাবে তাদের হত্যা করেছে। তাই তো বলি, ইন্টেলিজেন্স হয়ে এখনো খুনিকে ধরতে পারছে না কেন? ধরবে কি করে যদি খুনি সে নিজেই হয়? নিজের পরিবার খেয়েও দুকাই রেখেছে, চাকরি চলে গেছে যেখানে সেখানে সে বাসায় বলছে মিশনে গেছে, অথচ সে মিশনে না গিয়ে তৃষাকে খুন করার ষড়যন্ত্র করছে। তৃষার অপরাধ কি? যুবরাজকে বিয়ে না করে পালিয়ে আসা, নাকি তাকে বিয়ে করার কথা দিয়ে অন্য কারো হয়ে যাওয়া? হঠাৎ আদিত্য এগিয়ে এলো আরো কাছে। সে তৃষাকে প্রশ্ন করলো, প্রত্যুষ জেলে বারবার বলছিল তিতির কথা, ওইখানে নাকি তিতিও আছে, কিন্তু সেখানে গিয়ে তো আমরা কোনো মেয়েকেই দেখতে পাইনি। তিতি কি আমাদের আসার আগেই পালিয়েছে? সম্ভবত এই তিতি নামক মেয়েই তো ওর প্রাক্তন ছিল, তার জন্যই তো প্রত্যুষ সবাইকে খুন করেছে। তাহলে সে যেহেতু চলেই এসেছে, তবুও এসব কেন করছে প্রত্যুষ? তিতি নামটা শোনা মাত্রই তিশার হঠাৎ করেই আগের মতো শ্বাসকষ্ট উঠে যায়, প্যানিক অ্যাটাক শুরু হয়। প্রেম বুঝতে পারছে না কি হয়েছে। অঙ্কুরকে ধমকের স্বরে বিচলিত হয়ে নার্সকে ডাকতে বলল। তৃষাকে পানি খাইয়ে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আদিত্যকে বলল, ওর অবস্থা এখন ঠিক নেই, আপনি বাকি প্রশ্ন পরে করুন, এখন একটু ওর একা থাকা দরকার। আদিত্য মাথা নাড়িয়ে সায় দিয়ে বাহিরে এসে বসল। মুহূর্তেই তার ফোনে কল এলো। প্রত্যুষ এতদিন যে বাসায় থেকেছে তা খুঁজে পাওয়া গেছে। আদিত্য সেখানে টিম পাঠিয়েছিল তদন্তের জন্য। সেখান থেকেই তদন্ত দলের সিনিয়র আহাদ কল করেছে। কল রিসিভ করতেই আহাদের অশান্ত কণ্ঠস্বর ভেসে এলো। আদিত্য জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিছু পেয়েছো? লাশ, বিকৃত কঙ্কাল হয়ে যাওয়া লাশ। আদিত্য সাকোয়াতের পাকস্থলী যেন গলদকরণ করা বিষাক্ত পিত্ত ছুঁড়ে ফেলার জন্য অধীর হয়ে উঠল। শিরা উপশিরা পর্যন্ত কেঁপে উঠছে তার। রক্তে বরফ জমে কঠিন হয়ে গেছে। বাতাসে এমন এক বিকট পচনশীল মৃতদেহের গন্ধ, যা মানুষের নাসারন্ধ ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। নরকেও হয়তো এমন বিষাক্ত গন্ধের উদ্ভট হয়নি। এখানে টিকে থাকা মানে বমির আষ্টে ধোঁয়ায় আত্মা দমবন্ধ হয়ে মৃত্যুর দিকে ধীরগতিতে হাঁটা। কিন্তু সবচেয়ে শিয়রে ওঠার মতো প্রশ্ন এই যে, মেয়েলি মৃতদেহটি কার? মৃতদেহ কি আদৌ মৃত্যুর পর বিশ্রাম পেয়েছে, নাকি নিষ্ঠুর কোনো বিকৃত মস্তিষ্ক তাকে অকথ্য নিষ্ঠুরতায় বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়েছে? এই ভগ্ন দেহ হয়তো অন্তত বছরখানেক আগেই নিঃশ্বাসবিহীন হয়েছে। তার সত্ত্বেও কত কৌশলে তাকে আবার জীবিতের মতো ছদ্মবেশে হাজির করার নরপিচাসী পরীক্ষা চালানো হয়েছে। দেহটি অর্ধকঙ্কাল, আর বাকি অংশ অনেকখানি আলগা চামড়ার টুকরো দিয়ে কদর্যভাবে জোড়া লাগানো। প্রতিটি চামড়ার রং ভিন্ন, কখনো অতল অন্ধকারের মতো কালো, কখনো হিমের মতো বিবর্ণ সাদা। মৃত্যুদূতের কর্মশালার নমুনা। দেহের বিভিন্ন স্থানে অস্ত্রোপচারের সেলাইয়ের দাগ, যা দেখে মনে হচ্ছে কসাইখানার দক্ষ কসাইও বোধহয় লজ্জায় মাথা নত করত। মাথার একাংশে চুল, আর বাকি অংশে হাড়ের সূক্ষ্মরূপ। একটি ভয়ঙ্কর পরিত্যক্ত প্রত্নতান্ত্রিক অবশেষের মতো। সেই চুলও এক মানুষের মাথার নয়, বহু মানুষের মাথা থেকে ছেঁড়া চুলজোড়া লাগিয়ে মিথ্যা পরিচয় গঠন করা হয়েছে। চোখের কৌটোর শূন্য, বয়াল গহ্বর, ঠোঁটে অমানবিক বিকৃতি। উপরের ঠোঁট অন্য কারো, নিচের ঠোঁট অন্য কারো দেহ থেকে ছেঁড়া। আর দুর্গন্ধ, এমন গন্ধ যা শুধু নোংরা নয়, বরং শয়তানের প্রলয় শ্বাসের মতো হাড়ে প্রবেশ করে আত্মাকে ধ্বংস করতে সক্ষম।
আদিত্য আর দেরি না করে বাইরে চলে এলো। প্রেম এখনো ভেতরে আছে, এত আগ্রহ নিয়ে এই লাশটাকে দেখছে, বিশেষ করে লাশের গলায় ঝুলতে থাকা একটা লাল রঙের হীরের নেকলেসের দিকে। হঠাৎ আহাত এসে তার পিছনে দাঁড়ায়, একবার লাশের দিকে তাকিয়ে অন্যবার প্রেমের দিকে তাকায়, অতঃপর বলল, স্যার, আপনাকে ডেকেছে, থানা থেকে কল এসেছে, প্রত্যুষ দেওয়ান স্বয়ং আপনাদের সঙ্গে কথা বলতে চাইছে। এমনিতেও উত্তর সব তার কাছে, যেতে তো হবেই, তাই যেহেতু সে ডেকেছে তাই বোধ করি দেরি করা ঠিক হবে না। আদিত্য স্যার বাইরে আছে, আপনি আসুন। প্রেম আর এক মুহূর্তও অপেক্ষা না করে রুম থেকে বাইরে বের হয়ে আসে। আহাত পুনরায় একবার লাশের দিকে তাকায়, তারপর লোকেদের বলে, লাশটা টেস্টের পাঠানোর ব্যবস্থা করো, কাল লাশ জানতে হবে। সাইকোর মুখের বয়ান যথেষ্ট নয়, আর তাছাড়া এই রুমে ভালো করে তল্লাশি করো, একটা ক্লুও যাতে হাতছাড়া না হয়। আর অবশ্যই এই রুমের আশেপাশে যেন কোনো আউট পারসন অ্যালাউ না হয়। আহাত কথাগুলো বলে আর অপেক্ষা করলো না, জলদি বাইরে চলে এলো। বাহিরে স্যার দাঁড়িয়ে আছে, লোকাল থানায় অনেক কাজ, শালার পুলিশ যদি নিজেদের কাজ একটু ভালো করে করতো, তবে এত নগণ্য একটা বিষয়ে ইন্টেলিজেন্স অফিসারের টিমকে আসতে হতো। সবেমাত্র বিয়েটা হলো, হানিমুনটা আটকে দিল এই সরকারি চাকরি, গজব পড়বে সবকটার উপর। হলুদ বাল্বে ঝিমিয়ে পড়া আলোর নিচে বসে আছে প্রত্যুষ, তার সামনের চেয়ারে প্রেম আর আদিত্য বসে আছে। প্রত্যুষকে পরপর অনেকগুলো প্রশ্ন ছোড়া হয়েছে, দেখা যাক গল্প তার বানোয়াট হয় নাকি বাস্তব। প্রেম হাতের ফোনটা রেখে প্রত্যুষকে বলল, এবার বল ভাই, তিথি কোথায়? প্রত্যুষ হেসে বলল, আমি জানতাম উত্তর জানার জন্য আমার কাছেই ঘুরে ফিরে আসতে হতো, আমি অপেক্ষাতেই ছিলাম। তাহলে আর না ঘোরাই, সব যেহেতু জানাজানি হয়েই গেছে, তবে বাকিটা কেন অজানা রইবে? তিথি আমার সঙ্গে ছলনা করেছে, তবুও আমি তাকে মাফ করে দিয়েছি। সে স্বামীর কাছ থেকে আমার কাছে চলে এসেছিল, জানিস, ওর বিয়ের পর ওর কাছে গিয়েছিলাম একবার, তারপর জানতে পেলাম তার বাবা মা নাকি তাকে জোর করে ওই লোকের সঙ্গে বিয়ে দিয়েছে। ভয়ে সে আমাকে বলতে পারেনি। তিথিকে তখন বললাম আমার কাছে চলে আসতে, সে প্রথমে রাজি হলো না, তারপর একদিন আবদার করলো মানুষের মাংসের বিরিয়ানি খাওয়ার। সেই থেকে আমি খুন করতে থাকি, বলেই একগাল হাসল প্রত্যুষ। প্রেমের এসব শুনে রাগ হচ্ছে, এসব তো সেই আগের কথা, এক কথা বারবার শুনতেও বিরক্ত লাগে। প্রেম টেবিলের উপর আঘাত করে উঠে গেল। প্রেম তেজি গলায় প্রত্যুষকে বলল, বাল, তোমার জন্য আমার বইয়ের সঙ্গে বিক্রিয়া হতে পারছে না। আমার হানিমুনকে তুমি একেবারেই বালমুন বানিয়ে দিয়েছো। এত বিক্রিয়া করে কি হবে? বংশবিস্তার হবে, বুঝো না সুধীর ভাই? আদিত্য টেনে টুনে প্রেমকে বাহিরে নিয়ে গেল। প্রেমের রাগ হচ্ছে, পছন্দ রাগ হলে তার আবার বউকে পছন্দ আদর করতে ইচ্ছে করে। এই আচ্ছা মুসিবতে ফেসেছে সে, নইলে বইয়ের সঙ্গে ইতিপূর্বে দফায় দফায় বিক্রিয়া শেষ করত। দেখ, হাসপাতালে চলে যাবে নাকি, বউ তো তার অসুস্থ, কিন্তু প্রেম যে আর অপেক্ষাও করতে পারছে না, শরীরের শিরাগুলো কামড়ে ধরছে। উহু, বউকেই লাগবে, যে করেই হোক। প্রেম আদিত্যকে বলল, এখানকার কার্যক্রম আপনি সামলান, আমি প্রোডাক্টের আবিষ্কারের কাজটা সেরে আসি ভাই। মানে, বিজ্ঞানী নাকি? তো কি মনে হয় প্রতিটি পুরুষ মানুষই এক একজন বিজ্ঞানী? তারা না থাকলে এত এত আবিষ্কার হতো না, আর এত এত জনসংখ্যার বৃদ্ধি পেত না। যাই, আমি বিজ্ঞানীটা আপাতত,
একটা হেভি জিনিস আবিষ্কার করে বংশ বজায় রেখে আসি। পুরুষ বিজ্ঞানী হলে নারী কি? গবেষণার সময় যে ইঁদুর ব্যবহার করা হয় না, ওইটাই হলো নারী। আমরা আবিষ্কারগণ পরিশ্রম করি, ওদের মাধ্যমে ফলাফল আসে। আদিত্যের মাথায় প্রেমের কোনো কথাই ঢুকলো না। প্রেম অপেক্ষা না করে লেদারের জ্যাকেটটা গায়ে জড়িয়ে হাতের সিগারেটের শেষ টান বসিয়ে দুয়ার কুণ্ডলি ছেড়ে দিল বাতাসে। তারপর হেলমেট মাথায় পরে বাইকে উঠে যায়। আসছে শীত, এমন আবহাওয়ায় বইয়ের মতো হিটার থাকতে তা নাই এক আধ পাগলের সঙ্গে থানায় বসে থাকা প্রেম নেওয়াজের পক্ষে মোটেও সম্ভব নয়। প্রেম হাসপাতালের কেবিনে পা টিপে টিপে প্রবেশ করে। বাইরে অঙ্কুর দাঁড়িয়েছিল, শিমলা ভেতরে। অঙ্কুরকে দিয়ে শিমলাকে কেবিন থেকে বের করে বলল, মেলা ধন্যবাদ বউটাকে টেক কেয়ার করার জন্য। যাও বাবা। অঙ্কুর, রাত হয়েছে, বাড়ি গিয়ে ফরজ কাজ সেরে আসো। অঙ্কুর ব্রুকুসকে বলল, মানে? ভেতরে আসো জানেমান, তোমার সঙ্গে ছয় নয় খেলে মানে বুঝাচ্ছি। শালার ভাই, ভালো হয়ে যাও। খারাপ ছিলাম কবে রে? হে শালা, এখন কেটে পড়ো দেখি। অঙ্কুর শিমলাকে নিয়ে চলে যেতেই প্রেম রুমের দরজা লাগিয়ে দেয়। বাতি বন্ধ। তৃষা ঘুমাচ্ছে। এ বাবা, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে নাকি? ইচিং বিচিং টিচিং চা করার সময় তৃষা ছটফট না করলে তো ফিল আসবে না। মনে হবে লাশের সঙ্গে আস্তাগফিরুল্লাহ করা হচ্ছে। প্রেম ফোনের স্ক্রিন অন করে তৃষার পাশ দিয়ে বসতেই তৃষার ঘুম হালকা হয়ে যায়। তৃষা তার দিকে তাকাতেই প্রেম বলে উঠল, শব্দ করো না সোনা। আপনি এখানে? এখন এখানে, একটু পর সর্বাঙ্গে বিচরণ করব। মানে? প্রেম তৃষার গালে চুমু দিয়ে বলল, শরীরে ব্যথা আছে? খুব ব্যথা হচ্ছে? আগের তুলনায় কম। তাহলে তৈরি হও, ব্যথা আরেকটু বাড়িয়ে দিব। তৃষা কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তার ঠোঁটে চুমু বসিয়ে দেয়। বিছানায় তৃষাকে ঠেলে নিজের জায়গা দখল করে চটজলদি তৃষার উপরে ঝুঁকে বলল, বলেও শব্দ করিস না কিন্তু বিটার হাট। 100 বার করব। এটা হাসপাতাল, আপনার বাসরঘর না। লুচ্চামির একটা লিমিট আছে, ওই লিমিটের আমি পিছন মারি। আর একটা কথা বললে এমন পানিশমেন্ট দেব, শেষে ডাক্তার এসে অপারেশন করতে হবে। প্রেম থামুন বলছি, দূরে সরেন। ইস সোনা, ডোন্ট সে স্টপ, অনলি সে স্টার্ট অ্যান্ড কন্টিনিউ। তৃষা আর কোনো কথা বলার সুযোগই পেল না। বলবে কি করে? এই লোক সেই অবস্থায় রেখেছে। বউ মরে যাচ্ছে অসুখে, আর সে মরে যাচ্ছে বউকে কাছে পাওয়ার অসুখে। ছে, ফকিরা কাজ কারবার। প্রেমের শরীরে এই তীব্র শীতেও ঘাম ঝরছে। এটা ডাবল বেডের কেবিন। তৃষার পাশে শুতে কষ্ট হচ্ছে না। তাছাড়া সিঙ্গেল বেড হলেও বউকে সে নিজের বুকের উপর রাখত। শত হলেও বউ নামক হিটার বলে কথা। তৃষা প্রেমের বুকেই অভিমান নিয়ে শুয়ে আছে। হঠাৎ প্রেম তার কপালে চুমু দিয়ে জিজ্ঞাসা করল, শোনা, কষ্ট হচ্ছে খুব? আপনাকে বলেছিলাম রয়ে সইয়ে কাজ করুন, সব কিছুতেই জলদিপনা। শালির ঘরের বউ, পরিশ্রম করলাম আমি, আর কষ্ট লাগে তোর। তখন তো বাধা দিসনি, যত সব নাটকের বস্তা। তৃষা মুখ বেঞ্চি কাটতেই প্রেম তার ঠোঁটে চুমুকিয়ে কাছে আসতে নিলে তৃষা ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। চেঁচিয়ে বলল, এই হাইব্রিড করলা, আরেকবার কাছে আসার চেষ্টা করলে করলার রস চিপড়ে তেতো ভাব বের করে দিব। প্রেম ব্রুকুসকে উঠে যায়, দাঁতে দাঁত চেপে বলল, ওই কসলা কসলি ছাড়া তুমি চুলও ফেলতে পারবে না। আসেন আপনারটা ফেলে দেখাই। শালির ঘরের বউ, তোর মুখের উপর বোম মারার আগে ওয়াশরুমে যা। আর হ্যাঁ, দরজা আটকাবি না, আমিও আসছি একটু পর। শালার ভাই, তোমার ওয়াশরুম চাপলে তুমি যাও, কথাই আছে না, যার হাগা ধরে সে নিজেই দৌড়ায়।
প্রেম কথা না বাড়িয়ে ওয়াশরুমে গেল। এই কনকনে শীতের মধ্যে শরীর ভিজিয়ে আসতেই দেখলো তৃষা ঘুমিয়ে গেছে। প্রেম তৃষার পাশে বসলো, মুখের দিকে তাকিয়ে কী সব ভেবে হঠাৎ ঘুমন্ত তৃষার জামা উপরে উঠিয়ে ক্ষতর দিকে তাকালো। ওই জানোয়ারের বাচ্চার কত বড় সাহস! প্রেমের জানের উপর আঘাত করেছে। ও ভেবেছে কি মুক্ত হয়ে যাবে? কঠিন জীবন অপেক্ষা করছে ওর জন্য। জানের বদলে জান যাবে। প্রেম তৃষার ক্ষতর উপর আলতো করে চুমু দিয়ে জামা নামিয়ে গায়ে চাদর টেনে দেয়। জানালার কাছে আসতেই পেছনের কিছু কথা মনে পড়ে যায়। প্রত্যুষের কাছে যাওয়ার আগের ঘটনা। থানাতে প্রেমের জন্য অপেক্ষা করছিল হেতিজা। কালুর বাপ অনেক কষ্টে সিদ্দিক নেওয়াজকে হোটেলে নিয়ে গিয়েছিলেন। থানায় কেবল হেতিজা আর প্রেমা ছিল। প্রেম থানায় ঢুকতে না ঢুকতেই হেতিজা তাকে আঁকড়ে ধরে কেঁদে কেটে চেঁচিয়ে আর্তনাদ করে বললেন, আমার ছেলেকে ছেড়ে আমায় বন্দি করো। সে অসুস্থ, তাই এমন কাজ করেছে। ওর কোনো দোষ নেই। একজন অসুস্থ মানুষের কি কোনো শাস্তি হতে পারে? আমার ছেলে পাগল, সে অসুস্থ। অন্তত এই উসিলায় তাকে ছেড়ে দাও। ছেলে ছাড়া আর কে আছে আমার বলো? ছেলে অসুস্থ, তুমি কি করে জানো? তার মানে কি প্রত্যুষ যা যা করেছে সবাই তুমি আগ থেকে জানতে ফুফি? প্রেম এক মুহূর্তেই থমকে যায়। তারপর পুনরায় বলল, দেখো তুমি আমাদের সত্য বলে সাহায্য না করলে তোমার ছেলের শাস্তিও কমবে না। তাকে আর না পারবে কখনো দেখতে, না পারবে শাস্তি থেকে বাঁচাতে। হ্যাতিজা একটা ডুব গিলে কেবল, তারপর বলল, বলছি বাবা, সব বলছি। কেবল ছেলেটাকে রেহাই করো প্রেম বাবা। প্রেম হাত দুটো বুকের কাছে বাজ করে বলল, একটু নিরিবিলি আলাপ করলে ভালো হতো না? তদন্ত কক্ষের ভালভের হলুদাব বাতির নিচে বসে আছে হেতিজা। শীতের মধ্যে গাম টিপটাপ করে পড়ছে কপাল বেয়ে। সেদিকে পাত্তা নেই কারো। সবাই কান পেতে চেয়ে আছে তার ঠোঁটের ফাঁক গলে বের হওয়া জবানের দিকে। হেতিজা প্রেমের দিকে একবার তাকালো, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, প্রত্যুষের সঙ্গে তিথি নামক মেয়েটির 7 বছরের সম্পর্ক ছিল। দুজনের মধ্যকার সম্পর্ক এতটাই গভীর ছিল যে দেখে বিবাহিতই লাগতো। সাধারণত বিবাহিত মানুষদের মধ্যে দীর্ঘদিন যাবৎ সংসার করলে যেমন সম্পর্ক হয় ঠিক তেমনই। প্রত্যুষ প্রায় তিথিকে বাড়ি নিয়ে আসতো। আমরা একসঙ্গে গল্প করতাম। প্রত্যুষের ইন্টেলিজেন্স অফিসার হওয়ার সেই ছোট থাকতেই খুব ইচ্ছে ছিল। মেধাবী ছাত্র বলতে পারো। প্রত্যুষ ঠিক করে রেখেছিল চাকরিটা পেলেই বিয়ের পিঁড়িতে বসবে। আমার আর প্রত্যুষের মধ্যকার সম্পর্ক ছিল তখন বন্ধুর মতো। এত ব্যস্ততা, পড়ালেখার চাপে প্রত্যুষ মানুষদের সঙ্গে মিশতে পারতো না। আমার সঙ্গে দিন শেষে সব শেয়ার করত। আস্তে আস্তে আমরা ভালো বন্ধু হয়ে উঠি। ছেলের শান্ত মুখটার দিকে একবার তাকালে দুনিয়ার কোনো কষ্ট আর কষ্টই মনে হতো না, বিশ্বাস করো। সেই ছেলে চাকরির প্রিপারেশন নেওয়ার সময় তিথি আচমকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তার মধ্যে টাকার লোভ জন্মায়। অনেকদিন আগ থেকেই হয়তো বুড়ো বেটা হাতিয়ে নেওয়ার ইচ্ছে ছিল। তাই তো আমার অমন ছেলেটাকে কষ্ট দিয়ে বিয়ে করেছে। ওর জন্য আমার ছেলেটা অসুস্থ হয়, এত এত অপরাধে জড়িয়ে পড়ে। প্রেমের মুখ দেখে মনে হলো এসব বানোয়াটি গল্প তার খুব একটা পোষালো না। সে আদিত্যের দিকে তাকাতেই আদিত্য বাইরে দাঁড়িয়ে থাকা আহাদের দিকে একবার তাকালো। মুহূর্তেই অপাশের সেল থেকে ভেসে এলো প্রত্যুষের বেদনাদায়ক আর্তনাদ। হেদিজা অস্থির হয়ে উঠে ছেলের কাছে যাওয়ার জন্য দাঁড়াতেই আহাত এসে বাধা দিল। আদিত্য হেসে বলল, আপনি সত্য বলবেন কি, নাকি আপনার ছেলেকে থেরাপির ডোজ বাড়িয়ে দিব? পাশ থেকে প্রেম টিটকারি কেটে বলল, আরে ভাই,
ডিম থেরাপি দিবেন নাকি? তাহলে কিন্তু আমি ডাইনোসরের ডিম কিনে নিয়ে আসবো। এই শুনুন, কাজটার দায়িত্বে আমাকে রাখা হোক। আমি আবার থেরাপি স্পেশালিস্ট বলেই চোখ মেরে একগাল হাসল প্রেম। তবে হেতিজার চোখ মুখ জুড়ে আতঙ্কের পাহাড়। সে চোখটা একবার বন্ধ করে পুনরায় বলল, তিথি রূপে গুণে অপরূপা ছিল। তিথি শুরু থেকেই আমার ছেলেকে অনেক ভালোবাসতো। তবে সেই ভালোবাসাই তিথির জন্য কাল হয়। পাপি তো আমার ছেলে একা নয়, আমিও কম কোথায়। প্রত্যুষ যখন 10 বছরের ছিল, তখন তার পাপা পাপন দেওয়ানের সঙ্গে এক সন্ধ্যায় বিরাট ঝগড়া হয়। পাপনের সঙ্গে সে ঝগড়া মারামারির পর্যায়ে চলে যায়। আমি সারাটা জীবন একজনকেই চেয়ে এসেছি, আর বাবা শেষে তার সম্মানের কথা রাখতে সম্পদ দেখে অচেনা কারো সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন। তবুও বছর গেল, প্রাক্তন বলতে পারলাম কই। পাপন আমায় যে ভালোবাসেনি তা বললে ভুল হবে। তবে সংসার করতে হবে, বাধ্যবাধকতা মানতে হবে, তাই সবটা মেনে নিয়েছিলাম। তাছাড়া আর কিছুই নয়। তখন প্রেমা কুলের শিশু। আর সন্ধ্যায় প্রাক্তনের কল আসে ফোনে। হঠাৎ এত বছর পরও যখন জানতে পারি সে এখনো আমার অপেক্ষায়, আমায় ভালোবাসে, সেই থেকে মাথা পুরো বিগড়ে যায়। প্রত্যুষের স্কুল ছুটির পর তাকে নিয়ে একদিন প্রাক্তনের সঙ্গে দেখা করতে যাই। প্রত্যুষ এত কিছু বুঝতো না, যাই বোঝাতাম তাই বুঝতো। এভাবে আমি আবারও প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাই। হঠাৎ একদিন পাপন বিষয়টা বুঝতে পারে। যেদিন তার কাছে প্রথম হাতে নাতে ধরা খাই সেদিন অনেক ঝামেলা হয় বাড়িতে। কিছু সময় কেটে যায়, তারপর একদিন ঠিক করি পালিয়ে যাব। পালানোর প্রস্তুতিও নিই, তবে পাপন ধরে আনে। সেদিন পাপনের সঙ্গে অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে লোহার রড দিয়ে পাপনের মাথায় আঘাত করতেই সে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশে কেবল রক্ত আর রক্ত দেখতে পাচ্ছিলাম। লাশ কি করব বুঝতে পারছিলাম না। প্রত্যুষ তখন নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখছিল। ছেলে ছোট থেকেই মা ভক্ত, সেই ভক্তের জোর কাজে লাগাই আমি। সেই দিন উপায় না পেয়ে রুমের মধ্যেই পাপনের মরদেহ টুকরো টুকরো করি। প্রত্যুষকে বলেছিলাম, বাবা খারাপ মানুষ, যারা তোমার মনে কষ্ট দিবে তাদের এমন পরিণতিই করবে। ছেলেকে বুঝিয়েছিলাম বাবা অন্য মা আনতে চেয়েছিল, তাই আম্মু কষ্ট পেয়ে তাকে শাস্তি দিয়েছি। তাই ছেলেও হাতে হাতে সেদিন আমায় সাহায্য করে। কাজ শেষ করে ওই দিন আমি বাসায় বিরিয়ানি রান্না করেছিলাম। কিসের বিরিয়ানি জানো? পাপনের মাংসের বিরিয়ানি বলেই হাসলো হেতিজা। তারপর অনেকগুলো দিন চলে যায়। অ্যাক্সিডেন্ট বলে ঘটনা দামাচাপা দেওয়া হয়। খুন যে হয়েছে সেটা ভাবার কোনো বিষয় নয়। এমনভাবে মাংস কাটা হয়, দেখতে অ্যাক্সিডেন্টই মনে হয়েছিল। পাপনের মৃত্যুর পর বাবা এসে আমাকে সহ আমার সন্তানদেরকে ঢাকায় নিয়ে আসে। তারপর আর প্রাক্তনের ফোন আসেনি। আস্তে আস্তে আমার চিন্তাধারার পরিবর্তন আসে। ছেলে মেয়েদের দিকে মনোযোগী হই। আমি হেতিজা সত্যি অতীত ভুলে কেবলমাত্র আমার ছেলে মেয়েদের কথা চিন্তা করি। আস্তে আস্তে প্রত্যুষ বড় হয়, আমার মতোই একদিন প্রেমে পড়ে। তিথি মেয়েটিও তো কম ভালোবাসতো না তাকে। তবে আস্তে ধীরে বুঝতে পারি আমার ছেলেটা কেমন যেন টক্সিক হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল, তিথি একবার নিঃশ্বাস নিলেও তার কৈফিয়ত তাকে দিতে হতো। একটু ভুল হলে ভয়ানকভাবে টর্চার করত। প্রথমত খারাপ কিছু আন্দাজ করলেও তারপর পুরান ঢাকার একটা পুরনো বাড়িতে ছেলের টর্চার সেল আবিষ্কার করি। নানাভাবে তিথিকে সেখানে অত্যাচার করা হতো। এমনকি শেষে এমন অবস্থায় চলে গিয়েছিল যে তিথি তার পরিবারের মানুষদের সঙ্গেও ঠিক করে কথা বলতে পারতো না। শেষে একদিন তিথি নিজের জীবন বাঁচানোর জন্য
বাবার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। তার উদ্দেশ্য ছিল একটা সুস্থ জীবন। সেই ছেলের যদিও অনেক টাকা পয়সা ছিল, তবে আমি তিতিকে চিনি। ভালো পরিবারের মেয়ে, দরিদ্রতা দেখে বড় হয়নি, তাই টাকার লোভ তার মধ্যে ছিল না। প্রত্যুষের জন্য সব কিছু করতে রাজি ছিল সে। তবে তিতির বিয়ে হওয়ার পর প্রত্যুষের মধ্যে আরও রাগ খুব বাড়ে, আরও ভয়ানক হয়ে ওঠে। বিয়ের পরদিনই সে তিথিকে জিম্মি করে সকলের অগোচরে। প্রত্যুষ সব বিষয় আমার সঙ্গে শেয়ার করত। তার কোনো কর্ম আমার অজানা নয়। সেদিন যখন তিথিকে ধরে আনে, তখনও আমি নিষেধ করেছিলাম, কিন্তু শুনেনি। আমার সামনে তিথিকে খুন হতে দেখেছি। শরীরের সব মাংস আলাদা করে রান্না করতে দেখেছি। তিতির লম্বা চুল ছিল, সেই চুল কেটে জীবিত অবস্থায় মাথা ন্যাড়া করে দিয়েছে তিতিকে। আর মারার পর কে মেরেছে? মারার কাজ তো জীবিত থাকা অবস্থাতেই করে ফেলেছে। আচ্ছা, তোমরাই বলো, দোষ কি ওই তিতির না? আমার ছেলের সঙ্গে প্রেম করে অন্য কাউকে বিয়ে করলে তো পরিণতি এমন হওয়ারই কথা ছিল। মেয়েটা এখনো বুঝলো না আমার ছেলে তাকে কত ভালোবাসতো। কেবল ওই মেয়েকে ভালোবেসেই আমার ছেলে পাপ করেছে। তাই দোষী আমার ছেলে নয়, ওই মেয়ে তিতি। আদিত্য এক মুহূর্তের জন্য থমকে যায়, জিজ্ঞাসা করে, তাহলে যে আপনার ছেলে বলল তিতি মরেনি, ওই রুমে তিতিও ছিল, তাহলে সেসব কি? আদিত্য আরো কিছু প্রশ্ন করার আগেই হাসপাতাল থেকে ডক্টরের কল আসে। আদিত্য কেবল জিজ্ঞেস করলো, লাশটা কার? সেটা জানা যায়নি। হঠাৎ আহাত দৌড়ে সেলের মধ্যে প্রবেশ করে। হাতিজা তখনও চুপ। তাকে করা প্রশ্নের কোনো জবাব তার কাছে নেই। আহাতকে বিচলিত হতে দেখে আদিত্য জিজ্ঞেস করে, কি হয়েছে, কোনো সমস্যা? স্যার, লাশের গলায় যেই লকেটটা ছিল তা খুলতে সক্ষম হয়েছি। সেখানে ছবি আছে, আই থিংক ভিকটিমের ছবি। কই দেখি। আদিত্য লকেটটা হাতে নেয়। ছবিটার দিকে তাকানোর আগেই লকেটটা টেনে প্রেম নিজের হাতে তুলে নেয়। ছবিটার দিকে তাকাতেই আওড়ায়, ও মাই গড, তিতি!